বিষয় জাতীয় বাজানোর সময় বিরোধী দলের ওয়াকআউট সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে প্রথম ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু করেছে প্রথম দিনের। বিগত 15 বছর আমরা দেখেছি এবারের সংসদের মধ্যে আসলে পার্থক্যটা কতটা তৈরি হবে বলে আপনার কাছে মনে হয়, প্রত্যাশার জায়গাগুলো নিয়ে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচকদের শুভেচ্ছা। আমরা অনেক দিন পরে শেখ হাসিনার 15 বছর, তারপরে 2 বছর, 17 বছর পরে আমরা একটা পার্লামেন্ট পেতে যাচ্ছি যেখানে আমাদের প্রত্যাশার জায়গাগুলি পূরণ হবে বলে আমরা আশা করি। আমাদের 54 বা 55 বছরের ইতিহাসে কোনো পার্লামেন্টই, যদি 96 থেকে 2001 বাদ দিই, সেই পার্লামেন্ট ছাড়া খুব একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট কখনই আমরা দেখি নাই। স্বাধীনতার পরে যে পার্লামেন্ট হয়েছিল সেই পার্লামেন্ট চাইলে এটাকে ভাইব্রেন্ট করা যেত, কিন্তু আমরা জানি খন্দকার মোস্তাকের মতো একজন পরবর্তীতে যিনি হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছিলেন, তাকে জেতানোর জন্য ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে এবং আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি, আমাদের সেই সময় আমাদের এলি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ অনেক প্রার্থীকে, বিজয়ী প্রার্থীকে পরাজিত করা হয়েছিল। এই সংসদ নির্বাচন, এই সংসদের শুরুর দিন, এটা আমি বলে রাখা ভালো যে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে সেইটা আমাদের জাতির আকাঙ্ক্ষার পরিপন্থী। আপনি কোনটির কথা বলছেন? শোক প্রস্তাব। কারণ এই শোক প্রস্তাবে এমন কয়েকজনের নাম আছে যারা 71 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের কারণে, খুব সহজ ভাষা যাদেরকে বলি আমি, যুদ্ধাপরাধী, এবং তারা দণ্ডিত, তাদের অপরাধ প্রমাণিত হয়েছে এবং তারা দণ্ড ভোগ করেছেন, তাদের নাম শোক প্রস্তাবে আনা হয়েছে। এমন একজনের নাম এই শোক প্রস্তাবে আছে, এটার একটা আগের যারা ছিলেন তাদের জন্য লজিক হচ্ছে যে তারা জাতীয় সংসদের সদস্য ছিলেন, কিন্তু এমন একজনের নাম এই শোক প্রস্তাবে আছে যিনি 71 সালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন, জামাত ইসলামের মাওলানা ইউসুফ। তিনি তো বাংলাদেশের কোনো পার্লামেন্টের সদস্য ছিলেন না, তাহলে কেন তার জন্য শোক প্রস্তাব আনা হলো? এই শোক প্রস্তাবের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করা হয়েছে। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য যে তাদের নাম প্রস্তাব করেছে সরকারি দল। জামাত ইসলাম যদি করত তাহলে, এবং তার বিরুদ্ধে যদি সরকারি দল করত, যদি তারপরও যদি সেইটা আপনার পাশ হয়ে যেত, সেই কাজগুলি আমরা মানে মেনে নিতে পারতাম। কিন্তু যেই দল, আমার মনে আছে আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছিলেন মুক্তিযুদ্ধ বাদ দিলে আমাদের অস্তিত্ব থাকে না। এবং পুরো নির্বাচনী প্রচারণায় জনাব তারেক রহমান তিনি অঙ্গীকার করেছিলেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, ঐতিহ্য, সেইগুলিকে তিনি ঊর্ধ্বে তুলে ধরবেন, এবং জনগণ সেই কারণে তাকে ম্যান্ডেট দিয়েছে। কোনো রাজাকারকে বা কোনো আলবদরকে তার ইতিহাসে জায়গা দেওয়ার জন্য তাকে নির্বাচিত করা হয়নি। এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ খুব দুঃখের সাথে এটা অবলোকন করেছে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আর যারা আমাদের 71 সালে আমাদের দেশকে মানতে পারেনি, দেশের স্বাধীনতা চায় নাই, তারা যে আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা দেখাবে এটা আমি আশা করি না, এবং সেই কাজটাই তারা করেছে। পার্লামেন্টে যখন জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল তখন শুধু জামাত ইসলাম না, এই 24-এর গণ অভ্যুত্থান দিয়ে যে তরুণরা ক্ষমতায় গেছে, সেই তরুণরাও হলো আপনার জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করেছে। আমি এইটার তীব্র নিন্দা জানাই, এবং যারা এই অপকর্ম করেছে, স্পিকার তার ক্ষমতা বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা আমি প্রত্যাশা করি। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রপতিকে সাপোর্ট করছি না।
রাষ্ট্রপতির অতীত ঐতিহ্য খুব একটা ভালো না, কিন্তু রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতির কাছে আপনি উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন আর রাষ্ট্রপতির বক্তৃতা আপনি শুনতে পারবেন না, এই যে দ্বৈত চরিত্র যেটা আমাদের তরুণ সংসদরা দেখালেন, যারা এই কিছুদিন আগে 1-1.5 বছর আগে শপথ নিলেন, তার কাছে ওথ নিলেন, ওথ নিয়ে উপদেষ্টা হলেন, তার বক্তব্য শুনতে পারবেন না। এবং আমি আপনার সাথে একমত, স্যারের সাথে একমত যে পার্লামেন্টের মধ্যে কতগুলি পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ আছে। পার্লামেন্টে কিন্তু বলা যায় না যে আপনি মিথ্যা বলেছেন, বলা যায় যে আপনি অসত্য বলেছেন। সেইখানে গাদ্দার এই প্লেকার্ড নিয়ে পার্লামেন্টের ভিতরে প্রবেশ করা, এইটাও কিন্তু পার্লামেন্টারি প্রসিজিওর এবং পার্লামেন্টারি শৃঙ্খলার পরিপন্থী। সুতরাং এই পার্লামেন্টারি শৃঙ্খলা যারা ভেঙেছেন তাদের বিরুদ্ধে হলো ব্যবস্থা নেওয়া উচিত। আরেকটা কথা হচ্ছে যে এই পার্লামেন্ট কেমন হবে এটা কিন্তু মর্নিং শোজ দ্য ডে, যদিও প্রতিদিন এটা সত্য হয় না, সকালবেলা দেখে প্রতিদিন একই রকম যায় না, কিন্তু এই পার্লামেন্ট যে আপনার কতটা দেশের মানুষের স্বার্থে কথা বলবে সেই বিষয়টা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এই যে 133টা অধ্যাদেশ উত্থাপন করা হলো, এখানে আমার বন্ধু জাতীয় সংসদ সদস্য আছেন, তার কাছে আমি অনুরোধ করব যেই অধ্যাদেশগুলি জনগণের স্বার্থ পরিপন্থী সেইগুলিকে তারা যেন ছুঁড়ে ফেলে দেয়, যেগুলি জনগণের স্বার্থকে সংরক্ষণ করবে শুধু সেইগুলিকে রেখে বাকিগুলিকে যেন তারা নাল এন্ড ভয়েড করে দেয়। এবং আমি এই পার্লামেন্টের কাছে, এই যে পার্লামেন্টও হয়েছে সেই পার্লামেন্টের কাছে আবেদন জানাবো যে নির্বাচনের ঠিক আগেই 9 ফেব্রুয়ারি এখতিয়ার বহির্ভূতভাবে, আমরা জানি নির্বাচন ঘোষণার পরে যারা সরকারে থাকে তারা আসলে ডে টু ডে ওয়ার্ক করে, তারা মানে বড় ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না, কিন্তু জনগণকে অন্ধকারে রেখে নির্বাচনের মধ্যে ব্যস্ত রেখে এই তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান সাহেব একটা চুক্তি স্বাক্ষর করেছেন, বাণিজ্য চুক্তি, যেটা পরিপূর্ণভাবে বাংলাদেশের শ্রমিক, কৃষক এবং বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। এবং আমি আশা করব জনাব তারেক রহমান, তিনি নির্বাচনের আগে আলু চাষিদের কথা বলেছিলেন, আলু চাষিদের দুঃখের কথা বলেছিলেন, সেই তারেক রহমান সাহেব এই বাণিজ্য চুক্তি বাতিল করবেন। এবং আমি প্রত্যাশা করতে চাই যে সংসদে অনেক বাধা আসবে, যারা দেশ বিরোধী শক্তি, যারা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করতে চায় নাই, দেশের স্বাধীনতা চায় নাই, তারা এই দেশে অগ্রগতি চাইবে এটা আমি ভাবতেই পারি না। ফলে পার্লামেন্টে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে, নানা রকম জটিলতা তৈরি করবে, নানা রকম সংঘাত তৈরি করবে, নানা রকম দাঙ্গা তৈরি করবে, তাদেরকে কঠোর হস্তে যেন দমন করা হয় এবং পার্লামেন্টারি প্রসিজিওর অনুযায়ী যেন সেটা ব্যবস্থা গ্রহণ করে, কোনো ধরনের আনরুলি ব্যবস্থা যেন তারা গ্রহণ করতে না পারে, এইটাই আমার প্রত্যাশা থাকলো। পরবর্তীতে আরও যদি